হিসাব বিজ্ঞানের অনলাইন বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী থেকে ৫ নং সৃজনশীল প্রশ্নের মধ্যে কুঋণ বা সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে কুঋণ বা অন্যায় পাওনা সংক্রান্ত সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে রেয়ামিলের মধ্যে কুঋণ সংক্রান্ত কি কি তথ্য দেওয়া আছে এটা দেখে নিতে হবে। তাহলে এখন আমরা রেয়ামিলে দেখব কুঋণ সংক্রান্ত কি কি তথ্য দেওয়া আছে। রেয়ামিলে বলা আছে কুঋণের সন্দেহজনক দেনা সঞ্চিতি ৬৫০০ টাকা। এরপরে ৫ পয়সা দেওয়া আছে ৬৩,০০০ টাকা। এখন আমরা সমন্বয় নিয়ে দেখব। সমন্বয় বলা আছে ২ নম্বরে কুঋণ হিসাবে ২৫০০ টাকা অবলোকন করতে হবে এবং সম্ভাব্য কুঋণের জন্য ৫% সঞ্চিতি ধার্য করতে হবে। আরেকটা দেওয়া আছে অলিখিত আন্তঃফেরত ২০০০ টাকা। কুঋণকে সমাধান করতে হলে আগে আমাদেরকে জানতে হবে সেই কুঋণ হিসাবটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় কোথায় বসে। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় কুঋণ বসে পরিচালন ব্যয়তে। তাহলে আমরা কুঋণ সংক্রান্ত সমস্যাটা এখন সমাধান করে দেখাবো। তাহলে প্রথমে দেখে নিব, আমি এখানে লিখে রাখছি পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের মধ্যে আমরা লিখব যে টাকাটা সমন্বয়ের মধ্যে দেওয়া আছে কুঋণ হিসাবে ২৫০০ টাকা অবলোকন করতে হবে, সেটা হচ্ছে নতুন কুঋণ। সেটা প্রথমে আমরা লিখব নতুন কুঋণ নামে পরিচালন ব্যয়ের মধ্যে ২৫০০ টাকা। ওই টাকার সাথে দেখো, ওই টাকার সাথে এরপরে বলা আছে সম্ভাব্য কুঋণের জন্য ৫% সঞ্চিতি ধার্য করতে হবে। ওই সম্ভাব্য কুঋণের জন্য ৫% সঞ্চিতি ধার্য করতে হবে। ওইটা বের করতে গেলে আগে আমাদেরকে দেনাদার খুঁজতে হবে অথবা ৫ পয়সা খুঁজতে হবে। দেনাদার ৫ পয়সা কোথায় থাকে? দেনাদার ৫ পয়সা থাকে রেয়ামিলের মধ্যে। এই অঙ্কতে ৫ পয়সা দেওয়া আছে ৬৩,০০০ টাকা। ওই ৬৩,০০০ টাকা থেকে সমন্বয়ের মধ্যে যে সমন্বয় ২ নম্বরের মধ্যে যেটা বলা আছে ২৫০০ টাকা কুঋণ হিসাবে অবলোকন করো। আগে আমরা সেই ২৫০০ টাকা কুঋণ হিসাব থেকে কি করতে হবে? ৫ পয়সা এখানে লিখছি, প্রথমে ৫ পয়সা লিখছি, ৬৩,০০০ টাকা দেওয়া আছে ওটা লিখছি। সেই ৬৩,০০০ টাকা থেকে ২৫০০ টাকা কুঋণ হিসাবে অবলোকন করতে হবে, যেটা বলা আছে সমন্বয়ের এন্ট্রি। ওই ২৫০০ টাকাটা ৬৩,০০০ টাকা থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা পাবো ৬০,৫০০ টাকা। ৬০,৫০০ টাকার সাথে দেখো সমন্বয়ের একটা এন্ট্রি বলা আছে অলিখিত আন্তঃফেরত ২০০০ টাকা। অলিখিত আন্তঃফেরত যেটা দেওয়া আছে ওইটা দেনাদারকে কি করবে? দেনাদার বা ৫ পয়সাকে প্রভাবিত করবে। তাহলে এখানে একটা নোট আছে, এটা একটু জেনে রাখা ভালো। আন্তঃফেরত যদি রেয়ামিলের মধ্যে থাকে সেই ক্ষেত্রে দেনাদারের সাথে আসবে না, সেই ক্ষেত্রে বিক্রয় থেকে বাদ যাবে। আর যদি আন্তঃফেরতটা সমন্বয়ের মধ্যে থাকে তাহলে দেনাদার থেকেও বাদ যাবে, আবার বিক্রয় থেকেও কি যাবে? বাদ যাবে। এখানে ৫০০ টাকা যেটা পাইছি সেটা দেখে অলিখিত আন্তঃফেরত যেটা দেওয়া আছে ২০০০ টাকা ওইটা বিয়োগ করবো। বিয়োগ করার পর আমরা পেয়ে যাব ৫৮,৫০০ টাকা। এটা হচ্ছে অবশিষ্ট ৫ পয়সা। এই অবশিষ্ট ৫ পয়সার উপর আমরা এখন কি করব? সম্ভাব্য কুঋণ ৫% ধার্য করব। তাহলে ৫৮,৫০০ টাকার উপর যদি আমরা ৫% বের করি আসে ২,৯২৫ টাকা। এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। এখন এইদিকে বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে আমরা যে লিখে রাখছি নতুন কুঋণ ২৫০০ টাকা সমন্বয়ের এন্ট্রি। এখন ওই টাকার সাথে নতুন কুঋণ সঞ্চিতি ২,৯২৫ টাকা, যেটা আমরা ৫৮,৫০০ টাকা থেকে ৫% বের করছি ২,৯২৫ টাকা, ওইটা যোগ করব। নতুন কুঋণের সাথে নতুন কুঋণ সঞ্চিতি ২,৯২৫ টাকা যোগ করলে ৫,৪২৫ টাকা। এই টাকা থেকে এখন আমরা রেয়ামিলে দেখব কুঋণ সংক্রান্ত আর তথ্য আছে কিনা। রেয়ামিলের মধ্যে একটা কুঋণ সঞ্চিতি দেওয়া আছে। ওই রেয়ামিলের মধ্যে যে কুঋণ সঞ্চিতি দেওয়া আছে ওইটার নাম হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি। তাহলে ওই পুরাতন কুঋণ সঞ্চিতিটা কি হবে? কুঋণ থেকে এই নতুন কুঋণ এবং নতুন কুঋণ সঞ্চিতির যোগফল থেকে পুরাতন কুঋণ সঞ্চিতিটা কি যাবে? বিয়োগ যাবে। এটা কোথায় দেওয়া থাকে? রেয়ামিলে দেওয়া থাকে। রেয়ামিলের এন্ট্রিটা বিয়োগ করছি। বিয়োগ করার পরে আমরা পেয়েছি কত? আমরা পেয়েছি -১,০৭৫ টাকা। এটা হচ্ছে সমাপনী কুঋণ সঞ্চিতি। কুঋণ সংক্রান্ত তথ্যগুলো কোথায় বসছে? পরিচালন ব্যয়তে বসছে।
আবার পয়সাটা কোথায় বসে? এটা আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পত্তির মধ্যে বসে। আমরা এখানে যে 55,500 টাকা বের করে রাখছি ওই টাকাটা হচ্ছে নিট পাইপ পয়সা। নিট পাইপ পয়সা কিভাবে বের করব? নিট পাইপ পয়সা বের করব আমরা পাইপ পয়সা থেকে সমন্বয়ের এন্ট্রি নতুন কুরিন থাকলে কুরিন হিসাবে অবলম্বন থাকলে সেটা বাদ দিব। এরপর সমন্বয়ের এন্ট্রি লিখিত আন্তর্জাত থাকে সেটা বাদ দিব। এরপর সমন্বয়ের এন্ট্রি কুরিন সঞ্চয় থাকলে সেটা বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা পাবো সেটা হচ্ছে নিট পাইপ পয়সা। তাহলে আমরা এখন নিট পাইপ পয়সা নির্ণয় করতে পারবো। ওই অঙ্কের মধ্যে কি আছে? পরিচালন ব্যয়ের মধ্যে কুরিন সংক্রান্ত সমস্যা যেটা রয়েছে সেটা আবার আমি একটু বলতে। প্রথমে যেটা নতুন কুরিন এখানে আমি লিখছি, এই নতুন কুরিনটা দেওয়া থাকে কোথায়? সমন্বয়ের এন্ট্রিতে। আবার নতুন কুরিন সঞ্চিতি যেটা দেওয়া আছে এটাও কোথায় থাকবে? এটা সমন্বয় থেকে বের করতে হবে। নতুন কুরিনটা সমন্বয়ের মধ্যে সরাসরি দেওয়া থাকবে। আবার নতুন কুরিন সঞ্চিতিটা সমন্বয়ে সরাসরি দেওয়া থাকবে না, ওইটার সাথে ওইটা বের করতে হবে দেনাদার বা পয়সা থেকে যোগ বিয়োগ করে। হয় কিছু এন্ট্রি যোগ হবে, কিছু এন্ট্রি বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পরে আমরা কি করব? নতুন কুরিন সঞ্চিতির যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, যে পার্সেন্টটা দেওয়া থাকবে সমন্বয়ে, সে পার্সেন্ট আমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাব। পার্সেন্ট বের করতে হবে। তাহলে দেখো পুরাতন কুরিন সঞ্চিতি কি থাকবে? এটা রেভিনিউর মধ্যে সরাসরি দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা পাইছি মাইনাস 1,500 টাকা, এটা হচ্ছে কি নিট কুরিন সঞ্চিতি। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা কুরিন সংক্রান্ত যে সমস্যাটি রয়েছে এই অঙ্কের মধ্যে সেটা খুব সহজে সমাধান করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।